আচ্ছা, আমরা আজকে শুরু করব হচ্ছে এই ডি বুলক মৌল থেকে। ডি বুলক মৌল কি এটা বলছিলাম? আচ্ছা, ডি বুলক মৌল কি এটা বলা হয়েছিল যে ডি বুলক মৌল কি আফবাউ নীতি অনুসারে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করলে তাকে ডি বুলক মৌল বলে। তো এই সংজ্ঞা তোমরা জানো। আফবাউ নীতি অনুসারে যে স্ক্যান্ডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি সর্বশেষ ইলেকট্রন এই যে 3d তে প্রবেশ করে, কাজেই স্ক্যান্ডিয়াম হচ্ছে একটা কি ডি বুলক মৌল। আচ্ছা, এখন আসো যে ডি বুলক মৌলের বৈশিষ্ট্য কি, যে এরা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। এদের একাধিক জারণ সংখ্যা থাকে, কিন্তু স্ক্যান্ডিয়ামের জারণ সংখ্যা একটাই। স্ক্যান্ডিয়ামের স্থায়ী জারণ সংখ্যা একটাই, সেটা হচ্ছে +3। জিঙ্কের স্থায়ী জারণ সংখ্যা +2। তাহলে এদের অন্য কোনো জারণ সংখ্যা নাই। তো যেহেতু জিঙ্ক আর স্ক্যান্ডিয়ামের পরিবর্তনশীল জারণ সংখ্যা নাই, এরা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে না, কাজেই এরা হচ্ছে অবস্থান্তর মৌল নয়, এরা হচ্ছে ডি বুলক মৌল। এদেরকে ডি বুলক মৌল বলা যায়। তবে এই বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, শুধু ডি বুলক মৌলের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। তাহলে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হবে পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করবে, আর মৌলগুলো তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী ধাতু। অবস্থান্তর মৌলগুলো ডি বুলক মৌলগুলো সবাই ধাতু। ডি বুলকের যত মৌল আছে সবগুলোই কি ধাতু, কোনো অধাতু নাই। আচ্ছা, আর ডি বুলক মৌলের মধ্যে যেগুলো অবস্থান্তর মৌল সেগুলো আবার রঙিন এবং জটিল যৌগ গঠন করে। তাহলে অবস্থান্তর ধাতু যৌগ রঙিন হয় আর এরা জটিল যৌগ গঠন করে। তবে স্ক্যান্ডিয়াম রঙিন যৌগ গঠন করে না। এটা ডি বুলক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। এখানে দুটো বিষয়, ডি বুলক মৌলের বৈশিষ্ট্য একরকম, আর ডি বুলক মৌলগুলোর মধ্যে কতগুলো আছে অবস্থান্তর মৌল, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রভাব হিসেবে ব্যবহার করা যায়। তাহলে জিঙ্ক ধাতু আর স্ক্যান্ডিয়াম ধাতু যেহেতু অবস্থান্তর মৌল নয়, এদেরকে প্রভাব হিসেবে ব্যবহার করা যায় না। আর অবস্থান্তর মৌলগুলোর মধ্যে আবার বৈশিষ্ট্য হচ্ছে এরা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। প্যারাচুম্বকীয় ধর্ম কি? বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা এরা আকর্ষিত হয়। আর যেগুলো প্যারাচুম্বকীয় নয় তারা বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, বরঞ্চ কিছুটা কি বিকর্ষিত হয়। পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে 12 এর আটকা আটকা যাচ্ছে। আজকে মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা মনে হলো, হ্যাং করলো এর আগের মিটিংটা। এখানে বলা হচ্ছে গ্রুপ 3 থেকে 12 এর সকল মৌল, এফ মৌল, এফ বুলক মৌল বাদে, তাহলে মোট 41টি মৌল হচ্ছে ডি বুলক ভুক্ত। আর ডি বুলক মৌলের সর্বশেষ শক্তি স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি হবে? n-1 d 1 থেকে 10 আর ns 0 থেকে 2। এটা কি জানা আছে তোমাদের? যেমন কপারের ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যায়? আর্গনের ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে 3d 10 আর 4s1। কিন্তু যদি তোমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি পাবা? আর্গনের ইলেকট্রন বিন্যাসের পর, অর্থাৎ 18টা ইলেকট্রনের পর কি থাকবে? 3d6 আর 4s2। এই যে s অরবিটালে কি থাকতে পারে? এদের সর্বশেষ s অরবিটালে একটাও ইলেকট্রন থাকতে পারে, দুইটাও থাকতে পারে, এবং কি ইলেকট্রন নাও থাকতে পারে। আর তার আগের যে ঠিক d অরবিটালে যে 4 এর সামনেই 3, এটা যদি n হয় তাহলে 3টা হচ্ছে n-1, এটা n-1। তাহলে 3d তে কয়টা ইলেকট্রন আছে? এখানে 10টা, এখানে 6টা। তাহলে এখানে d তে কি থাকতে পারে? 1টা থেকে 10টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। ওকে, এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? স্যার প্যারাচুম্বকীয় পয়েন্টটা আবার বুঝাই দেন তো। প্যারাচুম্বকীয় পদার্থ, প্যারাচুম্বকীয় পদার্থ তারাই যারা হচ্ছে কি
বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে। আমরা চুম্বকের কাছে নিয়ে গেলে লোহাকে কি করে? চুম্বক আকর্ষণ করে, কিন্তু কাঠকে কি চুম্বক আকর্ষণ করে? না স্যার। তাহলে কাঠ প্যারাচুম্বকীয় নয়। লোহা যেহেতু চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, তাহলে লোহা হচ্ছে প্যারাচুম্বকীয় পদার্থ। প্যারাচুম্বকীয় পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যুজনীয় স্তরে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকে বা অযুগ্ম ইলেকট্রন থাকে। এই বিজোড় ইলেকট্রন যাদের থাকে তারা হয় প্যারাচুম্বকীয়, আর না যাদের থাকে না তারা হয় ডায়াচুম্বকীয়। কি চুম্বকীয়? তাহলে ডায়াচুম্বকীয় পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, বরঞ্চ কিছুটা কি হয়? বিকর্ষিত হয়, কিছুটা বিকর্ষণ। অবস্থান্তর মৌলতে হচ্ছে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন না? 1 থেকে 10টা না, ডি অরবিটালে ওটা মৌলের পরমাণুর একটা ইলেকট্রন। আমরা অবস্থান্তর মৌলের সময় কি পড়ছি? এখনো যাইনি, যাব। আচ্ছা যাই হোক, তাহলে ডি ব্লক মৌলের যোজ্যতা স্তরে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা বুঝছো। অবস্থান্তর মৌলের সংজ্ঞায় যাব। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার গঠন করে, এটা কি আলোচনা করা হয়েছিল তোমাদের? না স্যার। না স্যার। এটা দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ক্লোরিন, ক্লোরিন, এখানে ক্লোরিন। অ্যালুমিনিয়ামের যুজনীয় না স্তরে স্যার। কয় জোড়া ইলেকট্রন আছে? মনে করো অ্যালুমিনিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 8টা, তারপরে শক্তি স্তরে আছে কয়টা? 3টা ইলেকট্রন। 3টা। ওই 3টা ইলেকট্রন ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে। তাহলে অ্যালুমিনিয়ামের যুজনীয় স্তরে কয়টা ইলেকট্রন হলো? 6টা না? 6টা। তাহলে ক্লোরিনের যুজনীয় স্তরে কি আছে? ফাঁকা অরবিটাল আছে না? অ্যালুমিনিয়ামের যুজনীয় স্তরে কি আছে? ফাঁকা অরবিটাল আছে। এখনো অষ্টক পূরণের জন্য অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না? এখন দেখো, আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু পাশে। এই ক্লোরিন গুলোর যুজনীয় স্তরে লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া? 3 জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন আছে। আর অ্যালুমিনিয়ামের ফাঁকা অরবিটাল আছে। তাহলে ক্লোরিন তার লোন পেয়ার ইলেকট্রন দ্বারা অ্যালুমিনিয়ামের সাথে কি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে না? এই ক্লোরিনও তার লোন পেয়ার ইলেকট্রন দ্বারা এই অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এভাবে 2 অণু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পরস্পরের সাথে কি করে? এটাকে বলা হয় ডাইমার গঠন। 2 অণু পরস্পরের সাথে যুক্ত হলে সেটাকে বলা হয় ডাইমার। একটা অণুকে বলা হয় মনোমার। মনো মানে 1, ডাই মানে কি 2। আর পলিমার হচ্ছে কি অনেকগুলো অণু যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় কি পলিমার। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠনটা বুঝছো কি? এটা কি বুঝছো তোমরা? জি স্যার। স্যার বাকি ক্লোরিন গুলা? স্যার ওগুলো এইভাবেই থাকে, ওরা বন্ধন গঠন করে না। শুধু অ্যালুমিনিয়ামের পাশে মনে করো এখানে আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে। তাহলে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের, এটাকে মুছাই দিই একটু, এর পাশে যদি আরেক অণু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আসে, আরেক অণু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে মানে এখানে মনে করো আরেকটা কি আসলো অ্যালুমিনিয়াম এসে, ওই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের একটা কি ফাঁকা অরবিটাল ছিল, এটা কিন্তু অ্যালুমিনিয়াম। এটা কি করে? এখানকার একটা ক্লোরিনের সাথে কি করে সন্নিবেশ বন্ধন গঠন করছে এটা। আর এই ক্লোরিনের বাকি লোন পেয়ার ইলেকট্রন গুলো আছে, এই ক্লোরিনের ওগুলা কি করে নাই? ওটা আছে, ওটা সমস্যা নেই, আছে, এটারও কি আছে। তো এই ক্লোরিনের কি আছে, এখানে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিনের সাথে এটা কি করে
তাহলে এখানেই মনে করো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা তাহলে এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন। তাহলে দুই অণু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পরস্পরের সাথে এভাবে কি সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে এই ক্লোরিন গুলোতে লোন পেয়ার ইলেকট্রন আছে, সমস্যা কি? পানির অণুতে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন এমনিতেই থাকে না, এগুলো এমনি পড়ে থাকে। তাহলে এভাবে পাশাপাশি দুই অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড পরস্পরের সাথে কি করতে পারে, সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে ডাইমার গঠন করে। এটা বোঝা গেছে এখন? জি স্যার। তাহলে এই অ্যালুমিনিয়ামেরও কি হলো, অষ্টক পূরণ হলো, এই অ্যালুমিনিয়ামেরও অষ্টক পূরণ হলো। আর এই ক্লোরিন গুলোর তো লোন পেয়ার ইলেকট্রন এখানে কি এমনিতে ক্লোরিনের অষ্টক পূরণ আছেই, জাস্ট এই ক্লোরিন এখানে দাতা হিসাবে অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করলো। তাহলে এখানে ক্লোরিন কি একই সাথে দাতা হিসেবে কাজ করে, আর অ্যালুমিনিয়াম গুলো কি হিসেবে কাজ করে, গ্রহীতা হিসেবে কাজ করে। বোঝা গেছে তোমাদের? জি স্যার। ওকে। এফ ব্লক মৌল কি এদের বৈশিষ্ট্য? তাহলে আব্বাও নীতি অনুসারে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করলে তাকে কি বলা হচ্ছে, এফ ব্লক মৌল। যেমন সেরিয়াম, সেরিয়াম হচ্ছে কত, 58। তাহলে এস এস পিএস, তারপর কি পিএস, তারপর ডিপিএস, আবার কি ডিপিএস, এরপর এফডিপিএস না, তাহলে এফ। জি স্যার। এখানে মোট 10টা, এখানে 10টা, 20টা, 30, 38, 48, 54, 56। তাহলে 58 পুরাতে আর 2টা লাগে, এই যে 4f এ 2টা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে সর্বশেষ ইলেকট্রন যেহেতু কি এফ অরবিটালে প্রবেশ করে, এটা হচ্ছে এফ ব্লক মৌল। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। এফ ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কি? সাধারণ কিছু বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে, অনেক সময় এমসিকিউতে আসতে পারে। যে পর্যায় সারণীর এফ ব্লক মৌলগুলো কোন গ্রুপে অবস্থিত, যদি আসে তাহলে গ্রুপ 3-এ অবস্থিত। তাহলে গ্রুপ 3-এ স্ক্যান্ডিয়াম আছে, ইট্রিয়াম আছে, আর ল্যান্থানাইট সিরিজের 15টা মৌল আছে, অ্যাক্টিনাইট সিরিজের 15টা মৌল আছে। তাহলে এই গ্রুপ 3-এর এই 5টা মৌল, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর কি থোরিয়াম, এই 5টা বাদে গ্রুপ 3-এর যে 32টি মৌল আছে, এই 32টির মৌলের মধ্যে 27টি মৌল হচ্ছে এফ ব্লকভুক্ত। এটা তো আগে আলোচনা করছি, জানা আছে? জি স্যার। আগে তো 5টা। তাহলে প্রথম 5টা হচ্ছে কি, গ্রুপ 3-এর মধ্যে 32টা মৌল আছে, তার মধ্যে এই 5টা বাদ দিলে থাকে 27টা, ওই বাকি 27টা মৌল হচ্ছে এফ ব্লকভুক্ত। ওকে। এর মধ্যে ল্যান্থানাইট সিরিজের 14টি মৌল এফ ব্লকভুক্ত, আর অ্যাক্টিনাইট সিরিজের 13টি মৌল এফ ব্লকভুক্ত। এগুলো এমসিকিউতে আসতে পারে। এফ ব্লক মৌলের যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস মনে আছে তোমাদের? এই যে n-2, n-2 এফ এ ইলেকট্রন থাকে কটা, 2টা থেকে 14টা। আর n-1 ডি তে ইলেকট্রন থাকে কটা, 0 থেকে 2টা। আর ns এ কি 2টা। এই 3টি মিলে হচ্ছে এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই 3টি ইলেকট্রন, এই যে 3টা অরবিটালের ইলেকট্রন এর ধর্ম নির্ধারণ করে। যেমন সেরিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, তোমরা কেউ আজানের উত্তর দাও, একজন আজানের উত্তর দিলে হবে। ওকে। সেরিয়াম হচ্ছে 58। এটাকে যদি আমরা সাজাই নেই, এটা তো আব্বাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস, আব্বাউ নীতি অনুসারে এটা। আচ্ছা, প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আমরা সাজাই নিব এন এর ক্রম অনুসারে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কত 10। তাহলে এগুলা গেল,
এখানে 3d গেছে। এরপর আছে কি 3 আর 9 4s2 4p6 4d10 আর 4f2 পর্যন্ত আছে 4f2 তাহলে 4 শেষ আছে কি 5s2 5p6 এরপর 5s2 5p6 আছে এরপর সাজাই লিখলে আসে কি 6s2 এখন দেখো তাহলে এখানে স্যার আমরা যে বলো। এটা তো আমরা এন এর ক্রম অনুসারে সাজাইলাম না স্যার, হুম, সেক্ষেত্রে যদি আমি এখানকার ইলেকট্রন ওই যে এফ এফ এর পূরণ করতে পারবো কি? এফ এর পূরণ করতে পারবে বলতে না না এটা মানে তো ওখানে তো এই দুটোই থাকবে তার মানে এর ভিতরের শক্তি স্তরে 4f অরবিটালে দুইটা ইলেকট্রনই থাকে এটাই তো আব্বাউ নীতি অনুসারে আমরা বুঝে নেই কোন কোন অরবিটালে কতটা ইলেকট্রন আছে তাহলে প্রকৃত ইলেকট্রন বিন্যাস করতে গেলে তো আগে 4f পূরণ করে দিতাম দিলে দেখা যাইতো যে আর এই যে 5s 5p 6s আর ইলেকট্রনই যাইতো না তাই তো কি না স্যার। তাহলে এটা হচ্ছে সেরিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাস তাহলে যদি চাওয়া হয় সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখো তখন কিন্তু এটা লিখে দিতে হবে উপরেরটা জাস্ট আমাদের কি করে সেরিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাস পেতে সাহায্য করে বুঝছো কি জি স্যার। n+l এর নীতি অনুসারে এটা হয় ওকে এখন দেখো আমাদের এটা তো এফ ব্লক মৌল এই আব্বাউ নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাসটা পাই এখান থেকে আমরা মৌলটা কোন ব্লকের সেটা নির্ধারণ করি কারণ এইটার থেকে তো এই ব্লক নির্ণয় করা যাবে সেরিয়াম কোন ব্লকের মৌল সেটা কি প্রকৃত ইলেকট্রন বিন্যাস থেকে পাওয়া যাবে না স্যার উপরেরটা থেকে তাহলে ব্লক পেতে গেলে আব্বাউ নীতির ইলেকট্রন বিন্যাস লাগবে এজন্য সংজ্ঞায় আব্বাউ নীতি অনুসারে দেয়া আছে বইয়ে কিন্তু আব্বাউ নীতি অনুসারে দেয়া নেই শুধু দেয়া আছে ইলেকট্রন বিন্যাস করলে মৌলের শেষ ইলেকট্রনটি যদি কি এফ অরবিটালে যায় তখন সেই মৌলটাকে বলা হয় এফ ব্লকভুক্ত এখানে আমি জাস্ট একটু অ্যাড করে দিছি আব্বাউ নীতি অনুসারে অবশ্যই ইলেকট্রন বিন্যাস করব না হলে এই সাধারণ ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে গেলে মনে হবে এটা এস ব্লকভুক্ত কিন্তু আসলে এটা কি এফ ব্লকভুক্ত কারণ তো বুঝছো না জি স্যার। আচ্ছা এখন দেখো ওই যে এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি ছিল আমাদের n-2 এফ এ কয়টা 2 থেকে 14 n-1 ডি ডি তে কয়টা 0 থেকে 2টা আর ns2 এখানে n এর মান অনুসারে সেরিয়ামের কোন শক্তি স্তর 6 না জি স্যার তাহলে এটা জি যদি স্যার 6s2 হইতো তাহলে n-1 টা কত হবে 5D এটা 5d হবে এখানে কি 5d তে কোনো ইলেকট্রন আছে না 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 স্যার। 5d 5D 0 আর n-2 টা হবে কত 4 ফোর। f এ কয়টা ইলেকট্রন আছে এখানে এই যে 4 এ 4f এ দুইটা। ইলেকট্রন 2 এই তিনটা অরবিটাল মিলেই সেরিয়ামের কি ধর্ম নির্ধারণ করবে ওকে এটা বোঝা গেছে তো এখন কখনো কখনো এখানে কি আসতে পারে একটা বা দুইটা বা দুইটা পর্যন্ত ইলেকট্রন আসতে পারে 0 না হয়ে একটা ইলেকট্রন হতে পারে দুইটা ইলেকট্রন আসতে পারে এখানে ওকে ওকে তো এখন আসো এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি মাথায় রাখলেই হবে আর এ ব্লকভুক্ত ডি ব্লকভুক্ত আর মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এদের ধর্মগুলো একবারে খুব কাছাকাছি মৌলগুলোর ধর্ম খুবই কাছাকাছি আর এখানে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা পরে আলোচনা করতেছি এখন আমাদের সংজ্ঞা হচ্ছে অবস্থান্তর মৌল কি সংজ্ঞা কি অবস্থান্তর এদের বৈশিষ্ট্যগুলো লিখো তাহলে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা দেখো সংজ্ঞা থেকে কি কি বৈশিষ্ট্য বের করতে পারো এটা সংজ্ঞাটা সবাই পড়ো
শুধু সংজ্ঞাটা পড়ো। সংজ্ঞার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে বলো তো? একটা হচ্ছে অবস্থান্তর নৈতিক ডি অরবিটালে 1 থেকে মৌলকের 9টা হতে হবে, থাকবে। মৌলগুলো অবশ্যই ডি ব্লক মৌল হবে। আর আংশিকভাবে আয়নিত হবে। না, আংশিকভাবে আয়নিত হবে না। না, এদের আংশিকভাবে এদের কোনো স্থায়ী আয়নে আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল বিদ্যমান থাকবে। এটা একটা কোনো স্থায়ী আয়নে। এখন এটা পরমাণুর ক্ষেত্রে বলা আছে না আয়নের ক্ষেত্রে বলা আছে? আয়ন। তাহলে ওই আয়ন। যে দেখো, আমরা এর আগে কার কার ইলেকট্রন বিন্যাস দেখে কথা বললাম? সেজিয়াম। স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 আর কি 4s2 3d1। তাহলে এটা সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে। এটা কি কি মৌল? ডি ব্লক মৌল না? হ্যাঁ। তাহলে এটা ডি ব্লক মৌল। 1 নম্বর বৈশিষ্ট্য মানছে, ডি ব্লক মৌল। তাহলে এটা মানছে। কিন্তু স্ক্যান্ডিয়ামের স্থায়ী আয়নের চার্জ কত জানা আছে তোমাদের? +3। +3। তাহলে স্ক্যান্ডিয়াম যদি 3+ হয় তাহলে কি হবে? তাহলে এখানে কি 3p6 এর পর কি হইতো? 3d1 না? তাহলে 3d থেকে একটা ইলেকট্রন যাবে, আবার কি 4s থেকেও দুইটা ইলেকট্রন যাবে। তাহলে এই দুই জায়গায় 0। তাহলে এর স্থায়ী আয়নের ডি অরবিটালে ইলেকট্রন দ্বারা এটা আংশিকভাবে পূর্ণ না শূন্য? শূন্য। তাহলে যেহেতু ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, এই নিয়মটা মানে নাই। আংশিকভাবে পূর্ণ হওয়া মানে কি? ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকা। তাহলে এখানে ডি অরবিটালে 1 থেকে যেহেতু 9টার মধ্যে ইলেকট্রন নাই, স্ক্যান্ডিয়াম কি নয়? ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর নয়। ডি ব্লক মৌল হলেও কি নয়? অবস্থান্তর নয়। এটা কি বুঝছো তোমরা? শেষের এই দিকটা আরেকবার বলেন তো একটু। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের এই জায়গাটা খেয়াল করো। স্ক্যান্ডিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, এরকম দাঁড়ায় না? যে মনে করো 3p এর 6, তারপর ওই 3d টাকে সামনে নিয়ে আসবো, 3d1 আর কি 4s2। স্ক্যান্ডিয়াম 3+ হলে কয়টা ইলেকট্রন চলে যাবে? 3টা। তাহলে কি হবে? 3p6, তাহলে s থেকে 2টা যাবে আর d থেকে একটা যাবে। তাহলে কি দাঁড়ালো? 3d0 আর 4s0 না? জি স্যার। তাহলে এই আগে এই যে আব্বাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, কাজে এটা ডি ব্লক মৌল। এটা তো বুঝছো? স্ক্যান্ডিয়াম জি স্যার। জি স্যার। ডি ব্লক মৌল। কিন্তু এর স্থায়ী আয়নে, এই স্ক্যান্ডিয়ামের একটাই স্থায়ী আয়ন, সেই স্থায়ী আয়নে যদি আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল থাকতো, আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল মানে ডি অরবিটালে 1টা থেকে 9টা ইলেকট্রন যদি থাকে, সেটাকে বলা হয় আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল। কিন্তু স্ক্যান্ডিয়ামের স্থায়ী আয়নে দেখা যাচ্ছে ডি অরবিটালে কি আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল আছে? না স্যার। ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নাই। তাহলে কাজেই কি নয়? এটা অবস্থান্তর মৌল নয়। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। কারো বুঝতে আরো সমস্যা আছে কি? যদি এরকম হইতো যে স্ক্যান্ডিয়াম মনে করো যদি 2+ হইতো, স্ক্যান্ডিয়াম 2+টা হচ্ছে স্ক্যান্ডিয়ামের যদি স্থায়ী আয়ন হইতো, তখন কি থাকতো? 3p6 ডিতে একটা থাকতো। 1 থাকতো না? D1। জি স্যার। আর 4s টা 0 হয়ে যেত, তাই তো? তাহলে ডি অরবিটালে তখন কি থাকতো? একটা ইলেকট্রন থাকতো। এই ডি অরবিটাল তখন আংশিকভাবে পূর্ণ হইতো। তাহলে যদি আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল থাকে কোনো মৌলের স্থায়ী আয়নে,
তখন ওই মৌলটাকে কি বলা যায়? অবস্থান্তর মৌল বলা যায়। ওকে, সংজ্ঞাটা বুঝছো? যেমন জি, স্যার। কপারের ক্ষেত্রে খেয়াল করো যে কপারের আয়নের অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলেও কপার 1+ কি আছে? দেখো, কপারের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 আর 3d কি 10। এটা আপ-বাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস না? জি স্যার। জি স্যার। তাহলে আপ-বাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর ডি অরবিটালে কি আছে? 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন আছে। তাহলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে বলে এটা কি ডি মূলক মৌল। আর প্রকৃত ইলেকট্রন বিন্যাস করতে গেলে তো 4sটা পরে নিয়ে আসা লাগবে না? জি স্যার। তাহলে এর 4s এ কি ছিল? একটা ইলেকট্রন ছিল। কপার 1+ আয়ন যদি হয়, এই 4s থেকে একটা ইলেকট্রন কি চলে যাবে? সবসময় সর্বশেষ শক্তি স্তর থেকে আগে ইলেকট্রন চলে যায় যাওয়ার সময়। তাহলে 4s থেকে যদি যায় 3d 10 হয়ে গেছে। এটা আংশিকভাবে পূর্ণ না একবারে পূর্ণ? একবারে স্যার একেবারে তাহলে পূর্ণ, একবারে যদি পূর্ণ হয় তাহলেও সেটা কি হয় না? অবস্থান্তর মৌল হওয়ার কথা না। তাহলে কপার 1+ অনুসারে এটা অবস্থান্তর মৌল নয়। কিন্তু ওখানে বলা হচ্ছে কোনো একটা স্থায়ী আয়নেও যদি আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল থাকে, কপার 2+ ক্ষেত্রে কি হবে? 3d 9 হবে না? জি স্যার। আয়নের ক্ষেত্রে কিন্তু d9 হলে তাকে d10 বানানো হয় না। আয়নটা হচ্ছে অস্থায়ী। তাহলে এই জন্য d9টাকে এটা অস্থায়ী হিসাবেই d9 এ রাখা হয়, d10 আর করা হয় না। তাহলে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ আছে। তাহলে যেহেতু কপারের একটা স্থায়ী আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ আছে, কাজেই কপারটা কি মৌল? অবস্থান্তর মৌল। অবস্থান্তর। বোঝা গেছে? কারো জি সমস্যা? স্যার। সমস্যা নাই। আচ্ছা, আমরা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো একটু আগেই দেখেছি যে এরা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। যেমন কপারের দুইটা জারণ সংখ্যা, একটা +1 আর একটা কি +2 প্রদর্শন করে। রঙিন যৌগ গঠন করে। তোমরা দেখেছো, এটা কি আলোচনা করা হয়েছে? টেট্রা এমিন কপার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম। 2+ আয়ন, এটার বর্ণ কি? গাঢ় নীল ছিল না? ওই যে কপার আয়ন শনাক্তকরণ করছো না দ্বিতীয় অধ্যায়ে? জি স্যার। তাহলে কপারের লবণের মধ্যে যদি প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো হালকা নীল হয়, আর পরে বেশি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই যে টেট্রাএমিন কপার 2 আয়নটা যেটা তৈরি হয় এর বর্ণটাই হচ্ছে গাঢ় নীল। তাহলে এরা রঙিন যৌগ গঠন করে, আর এটা একটা জটিল যৌগ গঠন করে। কপারকে কি হিসেবে ব্যবহার করা যায়? প্রভাবক হিসেবে ব্যবহার করা যায়। তাহলে যারা অবস্থান্তর মৌল তাদেরকে প্রভাবক হিসেবে কোন বিক্রিয়ার হার বাড়ানোর জন্য বা কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে। আর এরা পরে প্যারাচুম্বকীয়। যে কপার 2+ আয়ন, এটাতে দেখো 3d 9 না? 3d 9 মানে এখানে ডি অরবিটালে একটা কি আছে? বিজোড় ইলেকট্রন আছে। ডি অরবিটাল 5টা না? হুন্ডের নীতিতে এই 5টা ইলেকট্রন কিভাবে থাকবে? একখানে থাকবে 2টা, আরেকখানে থাকবে 2টা, আরেকখানে থাকবে 2টা, আরেকখানে থাকবে 2টা, আর একটা ডি অরবিটালে একটা কি থাকবে? বিজোড় ইলেকট্রন থাকবে। তাহলে যে সকল অণু পরমাণু বা আয়নে বিজোড় ইলেকট্রন থাকে তারাই হচ্ছে কি অবস্থান্তর মৌল হিসেবে কাজ করে। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। ওকে। সন্নিবেশ বন্ধন গঠন তোমাদের আলোচনা করা হয়েছে না? জি স্যার। স্যার এমনি সংজ্ঞাটা বুঝাই গেছে। তাহলে যে সমযোজী বন্ধন গঠনে, এটা একটা সমযোজী বন্ধন হবে, এই বন্ধন গঠনে শেয়ারকৃত ইলেকট্রন জোড় কোন লিগ্যান্ডের পরমাণু বা আয়ন যোগান দেয় তাকে কি সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। এটা সবচেয়ে সহজ সংজ্ঞা, এটা তৈরি করে দেওয়া হয়েছে। বইয়ের সংজ্ঞাটা অনেক বড়, দেখতে গেলে তোমরা কি ভুল করো, এই জন্য এটা একটা সমযোজী বন্ধন গঠনে সাধারণত মনে করো ক্লোরিনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন দিছে, এ একটা ইলেকট্রন দিছে, এটাকে কি বলা হয়?
সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। কিন্তু খেয়াল করো, ওই যে অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের যে ডাইমার গঠনের সময় বন্ধন গঠন হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, তাহলে ওখানে কি অ্যালুমিনিয়াম কোনো বন্ধন ইলেকট্রন শেয়ার করছিল কি? কোন ইলেকট্রন শেয়ার করছিল কি? না স্যার, তো ফাঁকা অরবিটাল। এগুলা হচ্ছে কি সমযোজী বন্ধন। অ্যালুমিনিয়ামের ফাঁকা অরবিটাল ছিল, তাহলে এই অ্যালুমিনিয়ামেরও কি ছিল? মুক্ত জোড় ইলেকট্রন, না ফাঁকা। ফাঁকা অরবিটাল আছে। তাহলে এই ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন কি করতেছে? শেয়ার করতেছে। তাহলে এরকম কোন লিগ্যান্ডের পরমাণু বা আয়নের যদি লোন পেয়ার ইলেকট্রন যদি শেয়ার করে, শেয়ারকৃত ইলেকট্রন জোড় কোন লিগ্যান্ডের পরমাণু বা আয়ন যোগান দেয়, তাহলে এখানে ক্লোরিন শেয়ার যোগান দিচ্ছে। তাহলে এই বন্ধনটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এটা বুঝছো কি? সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত কি ছিল? যে দাতা বা লিগ্যান্ডের কোন পরমাণু বা আয়নে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, যেমন অ্যামোনিয়া, পানি, ক্লোরাইড। ক্লোরাইডে 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, ক্লোরাইডে কয় জোড়া? 4 জোড়া। তবে এ একটা মুক্ত জোড় ইলেকট্রন শেয়ার করতে পারে। পানিতে অক্সিজেনের 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, কিন্তু শেয়ার করতে পারে একটা। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এ শেয়ার করতে পারে একটা। তাহলে এগুলাকে বলা হয় এই জন্য একদন্তী লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড। একটা করে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে যারা, তাদেরকে বলা হয় একদন্তী লিগ্যান্ড। এরকম লিগ্যান্ডেরও আবার প্রকারভেদ আছে, একদন্তী, দ্বিদন্তী, ত্রিদন্তী, এরকম। আচ্ছা, বাকি মুক্ত জোড়গুলো তখন মানে এমনি থাকে? এমনিতেই থাকে। হ্যাঁ, এমনিতেই থাকবে, ওরা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না। স্যার নামাজ পড়বো। আমি এখনই তোমাদেরকে ইয়া দিচ্ছি, তো আমরা 15 মিনিট পর আবার চলে আসবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, আবার শুরু করছি যে এখানে খেয়াল করো যে গ্রহিতা পরমাণু বা আয়নের যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল থাকতে হবে এবং এরা প্রশম লুইস অ্যাসিড, এরা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। আচ্ছা, যেমন হাইড্রোজেন আয়ন অ্যামোনিয়ার নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এখানে অ্যামোনিয়া হচ্ছে দাতা অথবা লিগ্যান্ড, আর হাইড্রোজেন আয়ন হচ্ছে গ্রহিতা। আর এই যে যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধন গঠন করে, তাদেরকেই বলা হচ্ছে আসলে কি লুইস অ্যাসিড। তারাই হচ্ছে লুইস অ্যাসিড। লুইস সংজ্ঞানুসারে যে সকল অনুপরমাণু বা আয়ন লোন পেয়ার ইলেকট্রন দান করে তারা হচ্ছে লুইস ক্ষার, আর যে সকল অনুপরমাণু বা আয়ন লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিড ক্ষারের সংজ্ঞা মনে রাখবে। লুইস অ্যাসিড কারা? যে সকল অনুপরমাণু বা আয়ন লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে। আর লুইস ক্ষার কারা? যে সকল অণু বা পরমাণু লোন পেয়ার ইলেকট্রন দান করে। লোন পেয়ার ইলেকট্রন দান করে। তাহলে অ্যামোনিয়া এখানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন দান করছে, কাজে অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষার। ওকে, এটা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যে অ্যামোনিয়া লুইস ক্ষার কেন, অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন, ব্যাখ্যা করো। তখন কিন্তু এই লুইস ক্ষারের সংজ্ঞা দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়। অথবা আরেকটা সংজ্ঞা আছে, প্রোটনীয় মতবাদ, ব্রোনস্টেড লাউরি থিওরি। অম্লের ক্ষেত্রে যে অ্যাসিড কারা, ব্রোনস্টেড লাউরি থিওরি অনুসারে যারা প্রোটন গ্রহণ করে, প্রোটন দান করে, যারা প্রোটন বা হাইড্রোজেন আয়ন কি দান করে, তারা হচ্ছে অ্যাসিড।
আর ক্ষারক কারা? যারা গ্রহণ করবে। গ্রহণ করে তারা হচ্ছে প্রোটনীয় মতবাদ অনুসারে ক্ষারক। তো অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করে কি অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়, তাহলে অ্যামোনিয়া একটা ক্ষার। এটা ব্রোনস্টেড-লাউরি তথ্য অনুসারে। আবার লুইস তথ্য অনুসারে অ্যামোনিয়া যেহেতু লোন পেয়ার ইলেকট্রন দান করে অ্যামোনিয়া ক্ষার ইত্যাদি। বোঝা গেছে কি তোমাদের? এখানে খেয়াল করো যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওই যে একটু আগে আমরা দেখছি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করতে পারে। মনে করো একটা ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন, এখানে 4টা লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে যে কোনো একটা লোন পেয়ার ইলেকট্রনের সাথে এটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তাহলে লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড একটা জটিল আয়ন গঠন করে। টেট্রাক্লোরাইড আয়ন এটা একটা জটিল আয়ন। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হচ্ছে কি লুইস অ্যাসিড, এরকম ফেরিক ক্লোরাইড ওই ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে কি ফেরিক টেট্রাক্লোরাইড গঠন করতে পারে। তাহলে এক্ষেত্রে আয়রন তার যোজনীয় স্তরের ফাঁকা অরবিটাল ব্যবহার করে। তাহলে আয়রন, অ্যালুমিনিয়াম, হ্যাঁ বলো। স্যার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তো হচ্ছে গ্রহণ করতেছে না, হ্যাঁ গ্রহণ করতেছে। তাহলে ক্ষারক হওয়ার কথা না? না, যারা গ্রহণ করে তারা তো অ্যাসিড। লোন পেয়ার ইলেকট্রন যারা লুইস মতবাদ অনুসারে লোন পেয়ার ইলেকট্রন যারা গ্রহণ করে তারা অ্যাসিড। আর এটা তো প্রোটনীয় মতবাদ আলাদা। লুইস মতবাদ অনুসারে যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা লুইস অ্যাসিড, আর যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে তারা লুইস ক্ষার। তাহলে এখানে ক্লোরাইড আয়নটা লুইস ক্ষার আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা হচ্ছে লুইস অ্যাসিড। বোঝা গেছে? জি স্যার। ওকে। তো ওই যে ফেরিক ক্লোরাইড, এর ফেরিক আয়নের যোজনীয় স্তরে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। একটু খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করো ফেরিক আয়ন, আচ্ছা প্রথমে আয়রন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখো, তারপর ফেরিক আয়ন। আয়রন হচ্ছে 1:2, 2s2, 2p6, 3s2, 3p6। আর 3d তে কটা? আগে তো 4s পূর্ণ হবে, তারপর ইলেকট্রন 3d তে যাবে 6টা। তাহলে এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস, প্রকৃত ইলেকট্রন বিন্যাস। আচ্ছা আয়রন 3+ যদি হয় বা আয়রন 2+ হয়, ইলেকট্রন কোথা থেকে যাবে? আগে 4s থেকে 2টা যাবে, তারপর 3d থেকে একটা যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? আর্গনের ইলেকট্রন বিন্যাস একবারে 18 পর্যন্ত, এই পর্যন্ত, তারপর কি 3d 5 হয়ে যাবে, আর 4s কি 0। তাহলে এটা হচ্ছে ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে ওই যে আয়রনের যোজনী, আয়রন 3+ আয়রনের যোজনী স্তরে 4s অরবিটাল ফাঁকা আছে, এরপর কি 4p অরবিটাল ফাঁকা আছে। এই যোজনী স্তরের 4s 4p এগুলা ফাঁকা থাকার কারণে আয়রন এই ফাঁকা অরবিটাল গুলোর সাহায্যে কি করতে পারে? কোন লিগ্যান্ডের লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই কারণে ফেরিক ক্লোরাইড একটা কি লুইস অ্যাসিড। বোরনের মনে করো কি যে কোনো যৌগই, মনে করো বোরন ট্রাইহাইড্রাইড হতে পারে, বোরন ট্রাইক্লোরাইড হতে পারে। তাহলে বোরনের যোজনীয় স্তরে তো 3টা ইলেকট্রন, যোজনীয় স্তরে আছে বোরনের 3টা ইলেকট্রন। তাহলে 3টা হাইড্রোজেনের সাথে 3টা সন্নিবেশ বন্ধন গঠন করলো, গঠন করলে বোরনের যোজনীয় স্তরে কি ফাঁকা অরবিটাল থাকে। এই ফাঁকা অরবিটালের সাহায্যে সে কি করতে পারে? মনে করো অ্যামোনিয়ার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করলো। তাহলে এটা নাইট্রোজেন, তাহলে এটা আরেকটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তাহলে এই 3টা হচ্ছে সমযোজী বন্ধন, আর এই বন্ধনটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধন গঠনে নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন দিছে, আর বোরন লোন পেয়ার ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। তাহলে দাতা কি এখানে? নাইট্রোজেন। নাইট্রোজেন। আর বোরন হচ্ছে গ্রহিতা।
তাহলে ব্রোনের যৌগগুলো, ব্রোন ট্রাইহাইড্রাইড, ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড, এগুলা কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। আর অবস্থান্ত ধাতু সমূহের আয়ন যাদের যোজ্যতা স্তরে কি থাকে, ফাঁকা অরবিটাল থাকে, তারাও ওই লোন পেয়ার ইলেকট্রন যেহেতু গ্রহণ করে, এরাও লুইস অ্যাসিড এবং এরাও কি গ্রহিতা হিসাবে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। বোঝা গেছে কি তোমাদের? জি স্যার। ওকে, এখন আমরা সংক্ষেপে একটু এটা দেখে নেই, লিগ্যান্ড কি, কত প্রকার ও কি কি। তাহলে লিগ্যান্ড কাকে বলবো আমরা, সংজ্ঞাটা একটু দেখে নাও। লিগ্যান্ডের সংজ্ঞা বুঝছো? এখানে বলা হচ্ছে যে সকল অণু বা আয়ন, কোন অণু বা আয়নকে মুক্তজোড় ইলেকট্রন যোগান দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে তাদেরকে লিগ্যান্ড বলে। তাহলে এটা সংজ্ঞা বুঝছো? লিগ্যান্ড সমূহ লুইস ক্ষার, যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তাদেরকে কি বলা হয়, লুইস ক্ষার। যেমন অ্যামোনিয়া, পানি, ক্লোরাইড ইত্যাদি বলছি। তীব্রতার ভিত্তিতে লিগ্যান্ড দুই প্রকার, কি কি? সবল লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড। এই সবল আর দুর্বল কেন হয় সেটা ব্যাখ্যা পরে আসতেছি, উদাহরণটা আপাতত মাথায় রাখো। তাহলে সায়ানাইড আর কার্বনিল, এটা কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড যখন সন্নিবেশ বন্ধন গঠন করে তখন সেটাকে বলা হয় কার্বনিল। কার্বনিল, তাহলে লিগ্যান্ড হিসেবে এর নাম কার্বনিল। এটা সায়ানো হিসেবে নামকরণ করা হয় পূর্বপদ হিসেবে, এটা অ্যামিন, আর এটা হচ্ছে একুয়া, এটা ক্লোরো। লিগ্যান্ড হিসেবে এদের এভাবে পূর্বপদ হিসেবে নাম। তাহলে এই দুটো হচ্ছে তীব্র লিগ্যান্ড আর এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড, মাথায় রাখো। স্যার সবল গুলোতে যে মুক্তজোড় ইলেকট্রন নাই আছে, কেন নাই? নাইট্রোজেনে এখানে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। ধরো কার্বনের সাথে নাইট্রোজেনের দ্বিবন্ধন আর নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের বন্ধন, এটা মনে করো কি আইসোসানেট হয়ে গেল। যাক, এরকমও হতে পারে অথবা এরকমও হতে পারে। যে মনে করো স্যার এখানে যে কার্বনের কি 4 জুজি, নাইট্রোজেনের 3 জুজি আর হাইড্রোজেনের 1 জুজি, এটা গাঠনিক সংকেত। ওকে, তো এই বন্ধন ইলেকট্রন কার্বন টেনে নিবে, এটাকে প্রোটন হিসেবে ত্যাগ করবে, হাইড্রোসায়ানিক অ্যাসিড মনে করো। তাহলে এই যে সায়ানাইড আয়ন হলো, এখানে কার্বনে কি থাকলো, 1 জোড়া ইলেকট্রন থাকলো না? তাহলে এটাই তো মুক্তজোড় ইলেকট্রন। শোনো, মনে করো হাইড্রোজেন, এটা হচ্ছে কার্বন, আর এটা হচ্ছে মনে করো কি নাইট্রোজেন। হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যে বন্ধন, বন্ধন ইলেকট্রন কার্বন টেনে নিয়ে নিছে, আর নাইট্রোজেনের সাথে এখানে কি ত্রিবন্ধন আছে। তাহলে এই যে কার্বন পরমাণু আর নাইট্রোজেন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন আছে, আর এই বন্ধনের ইলেকট্রন কার্বন যদি টেনে নেয় তাহলে এই কার্বনের মধ্যে কি থাকবে, 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকবে, আর এটার কার্বনের চার্জ হয়ে যাবে কি মাইনাস। পরে অবশ্য এই যে সায়ানাইড যেটা আছে, মনে করো এরকম না, এটা হচ্ছে সায়ানাইড আয়ন। নাইট্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে এই পাই ইলেকট্রন নিচের দিকে টেনে নেয়, নিয়ে এটা হয়ে যেতে পারে কি কার্বন, সরি নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন, আর এই নাইট্রোজেনের মধ্যে কি ঋণাত্মক চার্জ, এরকমও হতে পারে। এটাকে বলা হয় আইসোসায়ানাইড মূলক। যদি এরকম হয় এটা হচ্ছে আইসোসায়ানাইড, আর এরকম যদি হয় এটাকে বলা হয় সায়ানাইড। নামটা মাথায় রাখো, আইসোসায়ানাইড আর সায়ানাইড।
তো এই সায়ানাইড মূলক নাইট্রোজেনের সাথেও সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, আবার কার্বনের মাধ্যমেও সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। মাথায় রাখবেন এই সিএনটা সায়ানাইড হিসাবেও সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, আইসোসায়ানাইড হিসাবে নাইট্রোজেনের মাধ্যমেও সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। স্যার তখন আইসোসায়ানাইডে তো তাহলে হাইড্রোজেন আয়ন থাকবে না, ওটা নাইট্রোজেনের সাথে করবে। হাইড্রোজেন আয়ন চলে যাওয়ার পর তো হচ্ছে কি সায়ানাইড তৈরি হচ্ছে। শোনো, আমি বললাম যে এখানে যদি কার্বনের উপর ঋণাত্মক চার্জ থাকে এরকম, বা এটাকে যদি এভাবেই লেখা হয় যে কার্বনের উপর ঋণাত্মক চার্জ, তাহলে এটা কি মূলক? সায়ানাইড মূলক। আর যদি নাইট্রোজেনের উপর কি ঋণাত্মক চার্জ থাকে তখন কিন্তু এটা আইসোসায়ানাইড মূলক। আমরা সাধারণত এই সায়ানাইড হিসেবে এটাকে বেশি ব্যবহার করি, আইসোসায়ানাইড হিসেবে এটা কম ব্যবহার করি। আইসোসায়ানাইড হিসেবে এটার যৌগে উপস্থিতি কম। ওকে, আচ্ছা, সবল লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড মাথায় রাখো, পরে এটার প্রয়োগ বলবো। এখন মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি দান করতে পারে এর উপর ভিত্তি করে লিগ্যান্ড আবার কয়েক প্রকার। যদি একটি লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে তাহলে কি একদন্তী লিগ্যান্ড। একদন্তী লিগ্যান্ড কোনগুলো? অ্যামোনিয়া, পানি, ক্লোরাইড, সায়ানাইড, কার্বনিল, এগুলো শুধু একজোড়া লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে, একদন্তী লিগ্যান্ড। আর ইথিলিন ডাইএমিন, কার্বন দুইটা, যদি এখানে দ্বিবন্ধন থাকতো এটা ইথিলিন, দুই পাশে দুইটা অ্যামিনো মূলক যদি যুক্ত হয় তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন ডাইএমিন। নাম কি? ইথিলিন ডাইএমিন। তাহলে এখানে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। ধরো কপার দুটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাহলে এ পাশ থেকে একটা সন্নিবেশ বন্ধন গঠন করলো, এ পাশ থেকে একটা সন্নিবেশ বন্ধন গঠন করলো, কি হবে তাহলে? দুইটা সন্নিবেশ বন্ধন। এই জন্য এটাকে বলা হয় কি বাইডেন্টেড বা দ্বিদন্তী কি লিগ্যান্ড। ডাইইথিলিন ট্রাইএমিন এরকম NH2 বন্ড CH2 বন্ড CH2। মনে করো এই যে NH2 আছে এর একটা হাইড্রোজেন ইথিলিন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আবার CH2 বন্ড CH2, এর পাশে আবার কি একটা NH2। তাহলে এটা হচ্ছে কি এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন, এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন, এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন। তাহলে কয়টা লিগ্যান্ড, কয়টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে? তিনটা। তাহলে এটা হচ্ছে ত্রিদন্তী লিগ্যান্ড। এরকম ট্রাই ইথিলিন টেট্রামিন, আচ্ছা ইথিলিন ডাইএমিন ট্রাই এসিটেট আয়ন, আর ইথিলিন ডাইএমিন টেট্রা এসিটেট আয়ন। তাহলে এটা পঞ্চদন্তী, আর এটা হচ্ছে কি ষড়দন্তী। তো স্যার কত পর্যন্ত হইতে পারে এটা? সাধারণত 6 পর্যন্তই হয়। এটা 6 পর্যন্তই হয়, ষড়দন্তী পর্যন্ত হতে পারে। হেক্সাডেন্টেড লিগ্যান্ড, এই ইথিলিন ডাইএমিন টেট্রা এসিটেট, এটা একটু দেখো। এখানে মনে করো এই নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন থাকলে কি দুই পাশে ইথিলিন ডাইএমিন হয়ে যায়। এই হাইড্রোজেন দুইটার পরিবর্তে যদি এখানে কি এসিটেট মূলক যুক্ত হয় CH2 COOH, এখানে কি CH2 COOH, এখানে যদি একটা কি CH2 COOH হয়, এটাকে বলা হয়, এখানে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে ইথিলিন ডাইএমিন ওই যে ট্রাই এসিটেট যদি হাইড্রোজেন গুলো চলে গিয়ে এখানে মাইনাস হয় তখন কিন্তু এসিটেট আয়ন। আর আমি এখানে লিখছি ট্রাই এসিটিক অ্যাসিড। এখন এই হাইড্রোজেনের পরিবর্তেও যদি এখানে কি CH2 COOH, গঠনটা দেখো বেশ সুষম, তাহলে এটাকে বলা হয় EDTA।
ইথিলিন ডাইএমিন টেট্রা এসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইএমিন টেট্রা এসিটিক অ্যাসিড মাথায় রাখো। আর যদি হাইড্রোজেন গুলো চলে যায়, ধরো 4টা হাইড্রোজেনে চলে গেছে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এগুলো মাইনাস, তাহলে তখন এটাকে বলবো ইথিলিন ডাইএমিন টেট্রা এসিটেট আয়ন। এই যে 4 মাইনাস, বোঝা গেছে কি? তাহলে ওই যে নাইট্রোজেনে এক জোড়া, এই নাইট্রোজেনে এক জোড়া, অক্সিজেন গুলোতে 3 জোড়া করে আছে, আয়ন দিহিত হয়েছে, ঋণাত্মক আয়ন। তাহলে এই অক্সিজেন গুলোতে 3 জোড়া করে আছে লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এই 3 জোড়ার মধ্যে এক জোড়াকে করে কি করে, এটার একটা, এটা একটা, এটা একটা, এটা একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, আর এটা একটা, এটা একটা, মোট 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে একাই। ওকে, তাহলে লিগ্যান্ডের প্রকারভেদ গেল। এবার আমরা আসি জটিল আয়ন বা জটিল যৌগ কাকে বলে। তাহলে যে সকল যৌগ বা আয়নের সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান তারাই মোটামুটি জটিল যৌগ বা জটিল আয়ন। তাহলে একটা বিষয় মাথায় রাখবে, কোন যৌগের মধ্যে সমযোজী বন্ধন না থাকলে, সাধারণত যদি সমযোজী অণু হয়, আগে সমযোজী বন্ধন গঠিত হয়, তারপর সন্নিবেশ বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের পর তারপর সন্নিবেশ বন্ধন হয় জটিল আয়নগুলোর ক্ষেত্রে। বিশেষ করে মনে করো পানির অণু, তাহলে আগে পানির অণু গঠনের সময় কি হয়, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, তারপর হাইড্রোজেন আয়নের সাথে এই অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন একটা শেয়ার করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। এভাবেই গঠিত হয় হাইড্রোনিয়াম আয়ন। তাহলে আগে কোনটা গঠিত হয়, সমযোজী বন্ধন, তারপর সন্নিবেশ বন্ধন। ওকে, বোঝা গেছে কি? জি স্যার। অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেনের আগে কি হাইড্রোজেনের সমযোজী বন্ধন গঠিত হয়, তারপর হাইড্রোজেন আয়নের সাথে মনে করো নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন। এভাবে অ্যামোনিয়াম আয়ন গঠিত হয়। ওকে, তাহলে এভাবে বিভিন্ন জটিল আয়নগুলো গঠিত হয়। ওকে, তো একই সাথে সন্নিবেশ বন্ধন গঠিত হওয়ার আগে ওই যৌগের মধ্যে হয় আয়নিক বন্ধন থাকবে, একই সাথে আয়নিক বন্ধনও থাকে, এমনকি সমযোজী বন্ধনও থাকে, এমনকি সন্নিবেশ বন্ধন, 3টে একসাথে উপস্থিত থাকে। তাহলে এরকম যৌগগুলোকে এজন্য কি বলা হয়, তাহলে ন্যূনতম 2 প্রকারের বন্ধন যদি উপস্থিত থাকে, আয়নিক বন্ধন আর সন্নিবেশ বন্ধন, অথবা সমযোজী বন্ধন আর সন্নিবেশ বন্ধন, অথবা 3 প্রকারের বন্ধনেই যদি উপস্থিত থাকে, তাহলে সেই যৌগটাকে বলা হবে জটিল যৌগ বা জটিল আয়ন। যদি আয়ন হয় জটিল আয়ন। যেমন মনে করো টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড, এটাতে কি কি বন্ধন উপস্থিত খেয়াল করো দেখি, কি কি বন্ধন উপস্থিত? অ্যামোনিয়ার নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কি বন্ধন? সমযোজী। তাহলে সমযোজী বন্ধন এখানে কয়টা আছে? 4টা অ্যামোনিয়ার মধ্যে 3 এ 4 12টা সমযোজী বন্ধন আছে। 12টি কি আছে? সমযোজী বন্ধন। আর কপারের সাথে 4টা অ্যামোনিয়ামের কি আছে? অ্যামোনিয়ার কপার 2+ আয়ন। মনে করো অ্যামোনিয়ার ওই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন এভাবে কি সন্নিবেশ বন্ধন গঠন করছে। তাহলে এই লোন পেয়ার ইলেকট্রন দিছে দাতা, আর কপার আয়নটা হচ্ছে গ্রহীতা। তাহলে এভাবে 4টা কি সন্নিবেশ বন্ধন। এটা কিন্তু পরীক্ষায় আসে, কোন একটা জটিল যৌগ দিয়ে বলতে পারে এখানে কয়টি বন্ধন, কি কি বন্ধন উপস্থিত, এমসিকিউ তো আসতে পারে। তো এখানে কি সন্নিবেশ বন্ধন আছে 4টা, তাহলে সন্নিবেশ বন্ধন 4টি।
তাহলে সমযোজী বন্ধন 12টি, সন্নিবেশ বন্ধন 4টি। আর এই যে কপার 2+ কপার টেট্রামিন কপার 2+ আয়ন হচ্ছে, এর সাথে ক্লোরাইড তো আয়ন, এই ক্লোরাইড আয়নের কি বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে এই যে জটিল আয়নটার সাথে ক্লোরাইডের মধ্যে এখানে কি আছে? আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের কিন্তু সংখ্যা হয় না, মাথায় রাখবে। আয়নিক বন্ধন 1টা 2টা 3টা এরকম আয়নিক বন্ধন হয় না। ওকে, তো তারপরে 2টা ক্লোরাইড আয়নের সাথে এখানে কপার 2+ আয়নের বলা যায় যে 2টা আয়নিক বন্ধন হতে পারে। স্যার এমনিতে যদি সন্নিবেশ সমযোজী বন্ধন না থাকে তাহলে কি আয়নিক বন্ধন সমযোজী বন্ধন দুটো একে যোগে হতে পারবে? একই যোগে আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন ছাড়া একই যোগে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন হয় না। কারণ আয়নিক যোগের সাথে আয়নের সাথে সমযোজী অণু যুক্ত হয়ে তারপর কি জটিল আয়ন গঠিত হয়, লিগ্যান্ড গঠিত যুক্ত না হয়ে হয় না। তাহলে জটিল আয়ন হতে গেলে অবশ্যই সন্নিবেশ বন্ধন থাকতে হবে। বলো। যদি আয়নিক যৌগটা আগে হয়ে তারপরে অন্য একটা ইয়ার সাথে হ্যাঁ হতে পারে, সমযোজী করে। হ্যাঁ হতে পারে। না, আয়নিক যৌগ হয়ে তারপর সমযোজী বন্ধন গঠন করবে না। মনে করো, ধরো এইটা মনে করো ফেরিক ক্লোরাইড। তাহলে ফেরিক ক্লোরাইডে আগে কি বন্ধন আছে? এখানে ফেরিক 3+ আয়ন, আর ক্লোরাইড গুলো মাইনাস আয়ন না? ধাতু আর অধাতুর মধ্যে কি বন্ধন? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। এরপর ক্লোরাইডের সাথে মনে করো এই যে ফেরিক আয়নের সন্নিবেশ বন্ধন গঠিত হলো, তৈরি হলো কি ফেরিক টেট্রাক্লোরাইড আয়ন। তাহলে এখানে সন্নিবেশ বন্ধনটা আয়নিক বন্ধনের পর গঠিত হয়েছে। ওকে, বোঝা গেছে কি? জি স্যার। লুইস অ্যাসিড ক্ষারের সংজ্ঞা তোমাদেরকে আগেই বলছি, আরেকবার কি বলবো? কারো সমস্যা আছে? ওকে, লুইস অ্যাসিড তো পড়ছো, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে, আর যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তাদেরকে লুইস ক্ষার বলে। তাহলে এরা হচ্ছে উদাহরণগুলো দেখবা শীটের মধ্যে, মনে হয় এখানে দান করে আছে, এটা পরে সংশোধন করে দিছি, দেখে নিও একটু। তো খেয়াল করবা, লুইস অ্যাসিড হচ্ছে যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, আর লুইস ক্ষারক হচ্ছে যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। অনেক সময় প্রশ্ন হয় অ্যামোনিয়া একটি লুইস ক্ষার, ব্যাখ্যা করো। তাহলে প্রথমে লুইস ক্ষারের সংজ্ঞা দিবা, যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তাদেরকে লুইস ক্ষারক বলে। যেহেতু অ্যামোনিয়ার নাইট্রোজেনে মুক্তজোড় ইলেকট্রন আছে, আর অ্যামোনিয়া এই মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে সন্নিবেশ বন্ধন গঠন করে এবং অন্য অণু পরমাণু বা আয়নকে লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে, কাজে অ্যামোনিয়া একটি লুইস ক্ষার। বোঝা গেছে? সবচেয়ে সহজ উদাহরণ দিতে পারো, হাইড্রোজেন আয়নকে অ্যামোনিয়া নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করবে, এটা সবচেয়ে সহজ উদাহরণ। ওকে, সব সময় সহজ উপস্থাপনের মাধ্যমে, সহজ উদাহরণের মাধ্যমে বিষয়গুলোকে উপস্থাপন করবা বা লিখবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। খুব একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে ষষ্ঠ দন্তকে যে আপনি ইথানোয়িক অ্যাসিড যে যুক্ত করলেন না, ওটা কি ওটারই যৌগের সংকেত নাকি ওটা হচ্ছে সন্নিবেশের জন্য দিছিলেন? কি ইথানোয়িক অ্যাসিড? জি স্যার। ইথানোয়িক অ্যাসিডের সংকেত তো এটা এরকম, অ্যাসিটিক অ্যাসিড এটা না? জি স্যার। CH2 না? হ্যাঁ না, এটা অ্যাসিটিক অ্যাসিডে তো CH3। ইথানোয়িক অ্যাসিডে কি এটা না? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডেই তো কি, ইথানোয়িক অ্যাসিডেই অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? কিন্তু ওখানে কি হয়, ওই যে নাইট্রোজেনের সাথে বন্ধন গঠনের সময় এখানকার একটা হাইড্রোজেন চলে যায়, তারপর তো বন্ধন গঠিত হয়। বুঝছো কি? স্যার আগে হাইড্রোজেনটা চলে যায়। হ্যাঁ, আগে হাইড্রোজেনটা চলে যাবে, তো তারপর তো বন্ধন গঠিত হবে। না হলে তো এই CH3 তো মাঝখানে থাকবে না, থাকতে পারবে কি? মাঝখানে থাকতে পারবে না।
তাহলে এখানে বন্ধন গঠনের জন্য এখানে একটা হাইড্রোজেন কমে যায়। সেটা কি হাইড্রোজেনটা যখন দেয় আচ্ছা, তখনই কি সন্নিবেশ হয়? হ্যাঁ হ্যাঁ, না এইখানে সন্নিবেশ হয় না, এটা তো সমযোজী বন্ধন। নাইট্রোজেনের সাথে কার্বনের একটা সমযোজী বন্ধন গঠিত হয়। আর এখানে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে, এরা কি করে পরবর্তীতে কোনো একটা আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। বুঝা গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, অবস্থান্তর মৌলসমূহের জটিল যৌগ গঠনের কারণ, এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি যে এটাতে সবাই উপস্থিত থাকো। তো আজকে এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা স্যার। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জটিল যৌগ গঠন, রঙিন যৌগ গঠন, এই যে লিগ্যান্ড ফিল্ড ইফেক্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়েই হচ্ছে সকল জটিল যৌগের, রঙিন আয়নের, এগুলোর ব্যাখ্যা দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা